প্রথমে আসি আমাদের প্রথম আলো বার্তার পর্দার সমস্ত দর্শকদের জানাই শুভেচ্ছা, অভিনন্দন এবং শুভকামনা। আজকে আপনাদের একটা অন্য টপিকস নিয়ে আসছি আলোচনা করতে, যে কত রকম প্রতারণা এই জগতে পাওয়া যায় সেই সব লোক এবং মহিলাদের। আপনাদের আজকে একটা মহিলা উকিল, অ্যাডভোকেট, সেই উকিল ম্যাডাম উকিল আমাদের প্রথম আলো বার্তার পর্দায় একটা ভিডিও করে পাঠিয়েছে। সেটা হচ্ছে হুগলি জেলার মগরায়। আপনারা কিন্তু সাবধান, আপনাদের বাড়িতে যদি কোনো ছেলে বিয়ে দিতে চান খুব সাবধান। এটা একটা শিক্ষা। হ্যাঁ, সেই শিক্ষাটাই আজ আমাদের প্রথম আলো বার্তার পর্দায় আমি দিচ্ছি সবাইকে জানাবার জন্য, যে প্রতারণা কিভাবে হয়, কিভাবে করে ওই মহিলারা। হুগলি জেলার মগরায় একটা মহিলা ঘটক, তার ব্যবসাই হচ্ছে মেয়ে প্রোভাইড করা। কোনো ছেলের বিয়ে যদি হয় সেখানে তার কাছে অসংখ্য মেয়ে আছে এবং সেই মেয়েগুলোকে প্রোভাইড করে যে এই মেয়ের সাথে বিয়ে দিন, এবং তার ব্যবসাই হচ্ছে যে খুব জোর 3 মাস সেই বিয়েটা উনি টিকিয়ে রাখতে চান। এবং যখনই কোনো মেয়ের বিয়ে দিয়ে দিল, 3 মাস পর ডিভোর্স হলে আইনত সেই স্বামীদের খোরপোশ দিতে হয় সেই বউদেরকে। আর সেই যখন আইনত খোরপোশটা যখন দেয় বা মোটা টাকা যখন দেয়, তখন ওই মহিলা ঘটকে 50% থাকে। চিন্তা করতে পারছেন? মানে বিয়ে দিয়ে ছেলে খেলা মহিলা ঘটকের সেই কিভাবে চারু কলা। হ্যাঁ, আজ আপনাদের দেখাবো আমাদের প্রথম আলো বার্তার পর্দায় সেই ম্যাডাম উকিল কি বলছে, এবং ভিডিওটা দেখাবো আপনাদেরকে, আপনারা একটু শুনবেন। আর আজকের হেডলাইন থাকলো এটা, যে মহিলা ঘটক কিভাবে প্রতারণা করছে ছেলের বাড়ির সাথে। তার সাথে থাকছে অনেকগুলো মেয়ে, সে মেয়েগুলোকে প্রোভাইড করছে এবং 3 মাস পর আবার সেই বিবাহ বিচ্ছেদ মামলা। ঠিক 3 মাস থাকে সেই ঘটকে মেয়েগুলো, যেগুলো প্রোভাইড করে বিয়ের জন্য, এবং আইনত খোরপোশ নিয়ে সে ব্যবসা শুরু করে দিল মগরার, হুগলি জেলার মগরায়। দুর্দান্ত সাবজেক্ট, আর এটা শিক্ষামূলক সাবজেক্ট। দেখুন সেই প্রথম নিবেদন আমাদের প্রথম আলো বার্তার পর্দায়, সরাসরি দেখুন সেই দৃশ্য। আজকে গেছিলাম হুগলির মগরা থানাতে আর কি। তো গেছিলাম তার কারণ হচ্ছে আমার যিনি ক্লায়েন্ট, যার হয়ে আমাকে যেতে হয়েছে আর কি, বিষয়টা হচ্ছে ওনাদের সঙ্গে একটা স্ক্যাম হয়েছে আর কি। আর সেই স্ক্যামটার মূল বিষয়বস্তু হলো কোনো একজন ঘটক, মহিলা ঘটক, যার বিজনেসই হচ্ছে যে বিভিন্ন জায়গায় উনি আর কি মেয়ে প্রোভাইড করে আর কি বিয়ে দেন। মানে বিয়েটাই হচ্ছে ওনার ব্যবসার জায়গা। যেহেতু বিয়ে দেওয়ালে এবং বিয়ে ভাঙার পরে একটা মোটা অঙ্কের অ্যালিমানি পাওয়া যায় এবং সেটা আইনসম্মতভাবে পাওয়া যায়। আর এটাই হচ্ছে ওনার ব্যবসা, যে উনি যেখানে সেখানে ওনার কাছে বেশ কিছু মেয়ে আছে, মেয়ে, মহিলা এবং বয়োজ্যেষ্ঠ, অল্প বয়সী সব রকমেরই আছে। তো তিনি যেভাবে সেভাবে হোক জোর জবরদস্তি করে হলেও একটা বিয়ে নামক ব্যাপারটা ঘটিয়ে দেন। তবে অবশ্যই সেটা লিগাল নয়, কোনো রকম এসে মন্দির মসজিদ যেখানে গিয়েই হোক একটা বিয়ে নামক ব্যাপারটা ঘটিয়ে দেয়। সেই রাস্তায় দাঁড় করিয়েও যদি সিঁদুর মাত্র তুলে দিয়েও যদি হয়, তাহলেও সে বিয়েটা করিয়ে দেয়। দেওয়ার পরে ওনার টাইম লিমিট হচ্ছে 1 মাস থেকে 3 মাস। তার মধ্যেই যে কোনো কারণ দেখিয়ে সেখান থেকে মেয়েকে বার করিয়ে নিয়ে আসা হয় এবং মোটা অঙ্কের অ্যালিমনি দাবি করা হয়। এবং বিভিন্ন কারণ দেখিয়ে এবং যতটা সম্ভব সেখান থেকে টাকা পয়সা গয়নাগাটি লুটে পুটে বের করে নিয়ে আসা যায়, সেই রকমই বিষয়টা। এটাই হচ্ছে মূল বিষয়বস্তু।
এবার আমার যে ক্লায়েন্ট আর কি, তিনি হচ্ছে 80% কি বলবো, শারীরিক প্রতিবন্ধী। কারণ উনি জন্মসূত্রে শারীরিক প্রতিবন্ধী নয়, উনি একটা অ্যাক্সিডেন্টে 2020 সালে ওনার একটা পা কেটে বাদ যায়, একটা পা নেই, মানে টোটালি একটা পা নেই, একদম পুরো থাই থেকেই ওনার পাটা নেই। এবং এই সব জানার পরে উনি ট্রিটমেন্ট করে শারীরিক মানসিক সব দিক থেকেই উনি ভেঙে পড়া মানুষ একটা, সেখান থেকে চাঙ্গা করে তুলে দেবে এই রকম আশ্বাস সেই ঘটকের কাছ থেকে, এবং যার সঙ্গে বিয়ে দেওয়ার ব্যাপারটা চলছিল তার কাছ থেকেও সেই রকম। এবং সেই মেয়ে আর কি তাকে ছাড়া কাউকে বিয়ে করবে না, তাকেই সে সুস্থ করে তুলবে, তার সঙ্গে সারা জীবন সে মানসিকভাবে থাকবে, এইরকম আর কি। ইমোশনালি যেটা যা করলে সে রাজি হবে বা তার ফ্যামিলি রাজি হবে, এইরকমই পরিস্থিতিতেই আর কি ঘটক বিয়েটা ঠিক করে। এবং একটা সময় পরে কোনো একটা কারণ দেখিয়ে মেয়েদের তরফ থেকে মেয়ের মা আর কি পিছিয়ে যায়, মানে পরবর্তীকালে তো দেখাতে হবে যে প্রবলেমটা কিছু একটা হবে বা কিছু। মেয়ের বাড়ি সেই পশ্চিম মেদিনীপুরে, সেখান থেকে উনি পালিয়ে চলে এসেছেন এখানে, কান্নাকাটি যে আমি এখানেই বিয়ে করবো, এখান থেকে যাবো না, জোর জবরদস্তি বিয়েটা করে। ঠিক একদম প্ল্যান মাফিক যা যা হওয়া উচিত, 15-20 দিনের মাথা থেকে শুরু হয়ে যায় ওদের ছকে চলা, গয়নাগাটি টাকা পয়সা নিয়ে বেরিয়ে যাওয়ার ব্যাপার, এবং 1 মাসের মাথায় সে চলেও যায়। এবং তারপরে উঠে আসে মোটা অঙ্কের অ্যালিমানি, মোটা অঙ্কের এই ওই যা যা কিছু ওদের মানে ওদের ব্যবসা অনুযায়ী যা কিছু ঘটায়। এইবার ঘটনা হচ্ছে, এই ধরনের র্যাকেট চলতে গেলে বা চালাতে গেলে তো ওদের অনেক চেন কাজে লাগাতে হয়, আমি আর ব্যাপারগুলোকে উল্লেখ করছি না। কিন্তু আমার ক্লায়েন্ট বা তার বাড়ির লোকজন, তার মা বাবা থানায় বারে বারে গিয়েছে এবং কমপ্লেন দেওয়ার জন্য গিয়েছে, কিন্তু কমপ্লেন হয়নি। আর তারপরে ওরা সাজেশন চেয়েছেন যে এইরকম বিষয় বা এইরকম ক্ষেত্রে আমাদের কি করণীয়, আপনারা আমাদেরকে সাজেশন দিন। তো সাজেশনও সেখান থেকে বেরোয়নি। এবং আজকে আমি যখন গেলাম, ওনারা প্রথম রাতে একটু হকচকিয়ে গেলেন, যে তারপরে আমাকে বলা হলো যে না, এই ব্যাপারে কেউ থানাতে কখনো আসেনি। তা আমি যখন বললাম যে না, এই ব্যাপারে থানাতে এসেছে, বারে বারে এসেছে, কিন্তু আপনি বলছেন আসেননি, তো আমি আমার ক্লায়েন্টকে আবার ডেকে পাঠালাম। এবার তারা যখন এলো তাদের সামনে বলছে হ্যাঁ এসেছে, কিন্তু ওনারা কোনো কমপ্লেন দেননি। এবার ওদের বক্তব্য হচ্ছে আমরা তো বারে বারেই কমপ্লেন দিতে গেছি, কিন্তু আপনারা তো কমপ্লেন নেননি, এবং আমরা জানতে চেয়েছি যে কী করা উচিত, আপনারা সেটাও আমাদেরকে বলেননি। সেক্ষেত্রে আবার তাদেরকে উত্তর দিচ্ছে কেন, আমরা কি এনকোয়ারি ডিপার্টমেন্ট খুলে বসে আছি নাকি যে আপনারা সাজেশন চাইলে সাজেশন দিতে হবে? এই হচ্ছে তাদের যুক্তি। ইভেন আমি যে কমপ্লেনটা রেডি করেছি বা করানোর জন্য গিয়েছি, যে যে যুক্তিগুলো ওখানে তুলে ধরা হয়েছে, তাদের বক্তব্য হচ্ছে আমাকে এটাই বলা হচ্ছে যে আপনি যে বিষয়গুলো তুলে ধরেছেন পুরো বিষয়টা ইনভেস্টিগেশন করে আমাদেরকে রিপোর্ট দিন, রিপোর্ট দিলে তারপরে আমরা কমপ্লেনটা নেব। এইবার আমার বক্তব্য হচ্ছে, আরে আমি যদি ইনভেস্টিগেট করবো আর আমি যদি ইনভেস্টিগেশন করে রিপোর্ট দেবো, তাহলে আর প্রশাসনের থেকে কী দরকার, আপনাদের কাছে আমি কেস দেবো কেন, কেস সরাসরি কোর্টে দেবো। তো এই নিয়ে প্রচণ্ড তর্ক বিতর্ক এটা ওটা হতে, এবার কমপ্লেন নেবে না, এই সংক্রান্ত বিষয়ে কমপ্লেন নেবে না, আইন মেয়েদের পক্ষে, তাই কমপ্লেন নেবে না, যেহেতু উনি ছেলে তাই কমপ্লেন নেবে না। আমি বলছি আইন মেয়েদের পক্ষেই হোক আর আইন ছেলেদের পক্ষেই হোক, সেটা বিষয়বস্তু না, যার সঙ্গে কিছু হয়েছে সে তার কমপ্লেন দেবে, কমপ্লেন নিতে আপনারা বাধ্য। তাহলে আপনি আমাকে লিখে দিন যে আপনি কমপ্লেন নেবেন, আর কী গ্রাউন্ডে আপনি কমপ্লেন নেবেন না সেটাও আপনাকে লিখে দিতে হবে। এই নিয়ে প্রচুর তর্ক বিতর্ক এটা ওটা হওয়ার পরে, তারপরে যখন পুরো থানা, পুরো পেপার মিডিয়া পুরো একদম ঘিরে গেল, তখন ওরা আর কি নড়ে চড়ে বসলো, না ব্যাপারটা তো অন্যদিকে যেতে চলেছে। তখন সেই বলে না যে নিতে হবে, জোর জবরদস্তি আর কি নিতে হবে, মন থেকে তো নেওয়া যাচ্ছে না। মন থেকে নিলেন না, ব্যাপারটা মন থেকে যে নিয়েছেন তা নয়, উল্টে আমাকে তো এটা বলাই হলো যে আপনাকেই ইনভেস্টিগেশন করে রিপোর্ট দিতে হবে। আর যে ছেলে তাকে উল্টে ভয় দেখানো হচ্ছে, তুমি যেহেতু ছেলে তোমার পক্ষে আইন নেই, আইন তোমাকে সাপোর্ট দেবে না, তোমার এগেনস্টে কিন্তু রেপ কেস হলেও হতে পারে। তো আমি জানি না এটা কী ধরনের প্রশাসনিক অ্যাক্টিভিটিস, আমার জানা নেই। তো বিষয়টা স্টেপ বাই স্টেপ এগোবে, তবে বিষয়টা একটা বড়সড় স্ক্যাম। কারণ কিনা এই যে ঘটক, এই হচ্ছে মেন পান্ডা, এবং এর একটা র্যাকেট পুরো চালায়। র্যাকেটটা এদের কাজই হচ্ছে মেয়েদেরকে বিয়ে জোর করে বিয়ে দেবে, সেই আর কি ছেলের বাড়িতে আর কি বিয়ে দেবে, এবং সেখান থেকে ওই 1 মাস থেকে 3 মাসের মধ্যে সেখান থেকে আবার মেয়েকে বার করে নিয়ে আসবে বড়সড় একটা অ্যালিমনি নিয়ে। তো এই একটা বড় র্যাকেট বা এই একটা বড় চক্র নিয়ে আর কি এগোচ্ছি, দেখা যাক কোন দিকে গিয়ে এগোতে পারি। যদি চক্রটাকে ধরতে পারি তাহলে যেদিকে এগোবে। এবার আপনাদের দেখাবো সেই মুর্শিদাবাদের বেলডাঙ্গায়, যেখানে বাবরি মসজিদ হবে বলে যে খবর, যে প্রতিবেদন আপনাদের দিয়েছি, আর আজ আপনাদের দেখাবো
সেই অনুদান মুসলিম অনুগামীরা কিভাবে অনুদান দিল বাবরি মসজিদের জন্য। শুধু তাই নয়, হুমায়ুন কবিরের বাড়িতে হ্যাঁ বিশাল টাকা, টাং টাং টাকা, সেটা আপনাদের দেখাবো। আজকে সকাল পর্যন্ত, যেটা পরশু থেকে অর্থাৎ 6 তারিখে সেই ভিত্তি স্থাপন হয়েছিল বাবরি মসজিদে, 6 তারিখ সন্ধ্যা থেকে আজকে সকাল পর্যন্ত সেই টাকা গোনা হলো। টাকার পরিমাণটা জানেন? মাথা খারাপ হয়ে যাবে, অবাক হয়ে যাবেন। বাড়িতে টাকা গুনছে হুমায়ুন কবিরের বাড়িতে মুসলিম অনুগামী যারা আধিকারিক আছেন, তারা সেই বাবরি মসজিদের হ্যাঁ আজকে সকাল পর্যন্ত হয়েছে সেই ছবি। আমাদের প্রতিনিধি, প্রথম আলো বার্তার প্রতিনিধি সরাসরি চলে গেছিল সেখানে, এবং এই ভিডিওটা ভীষণভাবে ভাইরাল হয়েছে। আর আমাদের প্রতিনিধি সরাসরি তুলে আনলো সেই দৃশ্য। দেখুন, টাং টাং টাকা হুমায়ুন কবিরের বাড়িতে গোনা হচ্ছে। সরাসরি দেখুন সেই দৃশ্য আমাদের পর্দায়। এবার আসছে আপনাদের সেই মুর্শিদাবাদের বেলডাঙ্গায় যে বাবরি মসজিদ ভিত্তি স্থাপন হলো। আপনাদের দেখাবো একটা মুসলিম অনুরাগী মাথায় ইট নিয়ে অনেক দূর পায়ে হেঁটে সে আসছে বাবরি মসজিদের জন্য। ইট তার যেন সেই বাবরি মসজিদ হওয়ার সময় যেন তার ইট যেন ব্যবহার করা হয়। পায়ে হেঁটে আসছে, আমি আসছি মূল জায়গায়। এবার বাবরি মসজিদের জন্য মাথায় করে ইট নিয়ে পায়ে হেঁটে মালদা থেকে মুর্শিদাবাদের বেলডাঙ্গার বাবরি মসজিদের উদ্দেশ্যে রওনা দিলেন বিশিষ্ট সমাজসেবী জিমিদার। নাম হচ্ছে জিমিদার, সমাজসেবী। মুর্শিদাবাদের বেলডাঙ্গা নির্মীয়মান ঐতিহাসিক বাবরি মসজিদে নিজের ভক্তি, ভালোবাসা, মানবিকতা বার্তা পৌঁছে দিতে এক অনন্য পদক্ষেপ নিয়েছেন মালদার মানিকচক ব্লকের এনাকপুর গ্রামে বিশিষ্ট সমাজসেবী জিমিদার ও তার ভাই। মাথায় করে 4টি ইট নিয়ে তারা মালদা থেকে প্রায় 165 কিলোমিটার দূরের বেলডাঙ্গার উদ্দেশ্যে পায়ে হেঁটে যাত্রা শুরু করলেন। জিমিদার পেশায় একজন পরিযায়ী শ্রমিক। গুজরাটে কর্মরত থাকলেও গরিব, অসহায় ও অসুবিধাগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোই তার জীবনের মূল উদ্দেশ্য। বাবরি মসজিদ নির্মাণের খবর জানতে পারার সঙ্গে সঙ্গেই তিনি কর্মস্থল থেকে সরাসরি মালদায় ফিরে আসেন।
দীর্ঘ প্রস্তুতির সময় নষ্ট না করে সোমবার সকালে ভাইকে সঙ্গে নিয়ে যাত্রা শুরু করেন তিনি। মাথায় কাপড় দিয়ে সযত্নে মোড়া 4টি ইট যেন শুধু একটি মসজিদ নির্মাণ সামগ্রী নয়, বরং তার অন্তরে শ্রদ্ধা, বিশ্বাস, মানবিকতার সম্পত্তির প্রতীক। আর আমাদের প্রতিনিধি সেখান থেকে তুলে আনলো সেই সমাজসেবী জমিদারের বক্তব্য। আপনাদের শোনাবো সেই মুর্শিদাবাদের বেলডাঙ্গায় সেই হুমায়ুন কবির, যিনি এখন সামনের সারিতে আসতে চাইছেন রাজনৈতিক, কারণ রাজনৈতিকটা এখন ধর্মে চলে গেছে। আমরা বুঝতে পারি না যে রাজনৈতিক ধর্মে চলে গেছে, আর সেখানে ফায়দা তুলতে চাইছে সেই হুমায়ুন কবির। আর সেই বাবরি মসজিদ সেন্টিমেন্টাল মনে সুশ্রুতি দিয়ে সে মুসলিম ভাই বোনেদের সুশ্রুতি দেওয়া শুরু করে দিল হুমায়ুন কবির। শুধু তাই নয়, আজকে তিনি বলেছেন যে হুমায়ুন কবির বলেছেন যে 2026-এ তিনি নাকি একটা দল করতে চলেছেন এবং সেই বিধানসভা নির্বাচনে 135টা সিট দেবে, এবং সেই পশ্চিমবঙ্গে বিধানসভা যখন ভোট শুরু হবে আর গণনা যখন শেষ হবে, তাকে সিপিএম বা কংগ্রেস বা তৃণমূল বা বিজেপি কেউ একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সে বিধানসভা নির্বাচনে বৈতরণী পার করতে পারবে না, তার সাহায্য নাকি দরকার। আজকে তিনি সে কথা বলেছেন। আমি প্রথমেই দেখাবো আপনাদের সেই সমাজসেবী জমিদারের বক্তব্য। মাথায় ইট বই নিয়ে আসছে 165 কিলোমিটার সে পায়ে হেঁটে, তার সঙ্গে ছিল তার ভাই। আসুন, আমাদের প্রথম আলো বার্তার প্রতিনিধি তার থেকে সাক্ষাৎকার নিল। সরাসরি দেখুন সেই দৃশ্য আমাদের পর্দায়। আচ্ছা দাদা, কোথায় যাচ্ছেন আজকে? আজকে মুর্শিদাবাদ বেরান্ডা যে বাবরি মসজিদ তৈরি হচ্ছে ওইখানে যাচ্ছি। আচ্ছা, মাথায় কি রয়েছে আপনার? 4টা ইট নিয়েছি বাড়ি থেকে। একাই যাবেন নাকি? একাই যাবো। একটু রাস্তায় একটা ভাই গাড়ি থেকে নামলো আমাকে দেখে, দু ভাই মিলে যাচ্ছি। আচ্ছা, ওখানে কিছু সাহায্য করবেন না শুধু ইটই? করবো আর ইটও দেবো। কতক্ষণ লাগবে যেতে আপনার? 2 দিন লেগে যাবো। আজকে 6টা বেরিয়েছি, তারপরে ওইখানে 10টা 9টার মধ্যে পৌঁছে যাবো। আচ্ছা, মানে এখনো কোথায় রয়েছেন আপনি? এখন তাকলারি পার হলাম 25 কিলোমিটার। আপনার নাম? আমার নাম জিমেদার মোহাম্মদ। আচ্ছা দাদা, কোথায় যাবেন আপনি? আমি যাব বাবরি মসজিদ, মুর্শিদাবাদ বেলডাঙ্গায়, যেখানে আগামী 6 ডিসেম্বরে উদ্বোধন করা গেছে, ওইখানে যাচ্ছি আমরা। আমি বাড়ি থেকে একাই বেরিয়েছিলাম, আর রাস্তায় মমিন ভাইয়ের সঙ্গে দেখা হয়েছে। দুজন ভাই এখন মিলেমিশে যাচ্ছি ইনশাআল্লাহ। ভাইয়ের মাথায় 4টা ইট রয়েছে। আমি এখানে অল্প কিছুটা দান নিয়ে যাচ্ছি বাড়ি থেকে, পাশের মানুষগুলোও দিয়েছে, আর পকেটে যেটা আছে ওটা দিতে যাচ্ছি, বাস এটাই। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি মথুরাপুর পাঠানপাড়া, থানমানিক চৌক। আচ্ছা, এখন কোথায় রয়েছেন আপনি? এখন 7টারিতে রয়েছি। আচ্ছা, কতক্ষণ লাগবে যেতে ওখানে? প্রায় আমাদের এখান থেকে সময় লাগবে কালকে, মানে 24 ঘন্টা পার হয়ে যাবে আর কি। আচ্ছা, কি নিয়ে যাচ্ছেন ওখানে জন্য? 4টা ইট আছে। 4টা ইট। আর কিছু সাহায্য করবেন নাকি? জি, টাকা পয়সা আছে কিছুটা। আর যাচ্ছি রাস্তায়, অনেক ভাইগুলা দিয়ে দিচ্ছে যে ওইখানে আমার খুশি থেকে দিয়ে দিও, ওগুলো রয়েছে পকেটে, যাবো। আচ্ছা, কত কিলোমিটার রয়েছে আপনাদের বাড়ি থেকে? মোটামুটি 170 থেকে 75 কিলোমিটার হয়েছে। আচ্ছা, এখন কোথায় অবধি কত কিলোমিটার আসলেন? প্রায় 30 কিলোমিটার মতো এসেছে। আর কত কিলোমিটার লাগবে? আর মোটামুটি 140 থেকে 45 কিলোমিটার আছে। এটা যাবো আরাম থেকে, যতটা যেতে পারি আল্লাহর রহমত থেকে। আচ্ছা, হেঁটেই যাবেন নাকি? হ্যাঁ, প্রায় হেঁটে যাওয়ারই মন আছে। বাকি যেখানে অবধি আল্লাহ নিয়ে যায়, দরকার পড়লে গাড়িতে উঠবো, না ওঠার কোনো ব্যাপার না, উঠবো। কিন্তু বেশি ইচ্ছা যে এরকম হেঁটেই যাবো। আপনার নাম? আমার নাম শেখ বাদশাহ। এবার একটা আতঙ্কের খবর দেখাবো। হ্যাঁ, আতঙ্কের খবর। আমি আসছি। লাইভের মাধ্যমে আত্মঘাতী হলো এক
সেই ক্রিয়েটার, অর্থাৎ যারা ফোনে রিলস বানায়, সেই ক্রিয়েটার একজন ছেলে। সরাসরি দেখাবো সেই দৃশ্য আমাদের প্রথম আলো বার্তার পর্দায়। আপনাদের গা ছমছম করবে সেই দৃশ্য দেখলে। আমি আসি মূল জায়গায়। সামাজিক মাধ্যমে লাইভ আত্মঘাতী কন্টেন্ট ক্রিয়েটার বিবাহ বহির্ভূত সম্পর্কে জেনে তিনি আত্মহত্যা করেছেন 6 ডিসেম্বর। সোমবার রাতে এই মর্মে লিখিত অভিযোগ দেয় হয় হরিশ্চন্দ্রপুর থানায়। ঘটনায় চাঞ্চল্য হরিশ্চন্দ্রপুর মোবারকপুর কালীতলায়। অভিযোগের 3 আর এক মহিলা কন্টেন্ট ক্রিয়েটার বিরুদ্ধে। এমনটাই বিস্ফোরক দাবি মৃতের স্ত্রী। মৃত যুবকের নাম দুর্লভ সাহা। বেসরকারি একটি কোম্পানিতে সেলসম্যানে কাজ করতেন, পাশাপাশি চাঁচলের এক মহিলা কন্টেন্ট ক্রিয়েটারের সঙ্গে যৌথভাবে কাজ করতেন। কিছুদিনের মধ্যে দুজনের মধ্যে বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে। পরিবারে শুরু হয় অশান্তি। এই কারণে ওই যুবকের স্ত্রী তার 2 কন্যা সন্তানকে নিয়ে আলাদা থাকতে শুরু করেন। 6 নভেম্বর দুর্লভ সামাজিক মাধ্যমে নিজের আত্মহত্যা ভিডিও লাইভ করে। গায়ে কাঁটা দেবে, এটা কি করে সম্ভব? একজন আত্মহত্যা করছে বা করতে যাচ্ছে, সেটা লাইভ ভিডিও করছে, আর সেই ছবি আমাদের প্রথম আলো বার্তার পর্দায় এসে আপনাদের দেখাবো। আপনাদের গা শিউরে উঠবে, আঁতকে উঠবেন, রাতের ঘুম চলে যাবে, দুঃস্বপ্ন সেই দেখবেন, সেই দৃশ্য দেখতে দেখতে। হ্যাঁ, আসছি আপনাদের সেই দৃশ্য দেখুন আমাদের প্রথম আলো বার্তার পর্দায়। মানে বৃথা না যাক, ওই মেয়েটার যোগ্য শাস্তি হোক। আমার স্বামী এরকম সুসাইড করার মতো ছেলে না, ও ভীষণ স্ট্রং ছেলে, কিন্তু ওকে এইরকম করা হয়েছে। হ্যালো, আমার মতো কে কে পাগলা আছে দেখি অনলাইন। হ্যালো হ্যালো হ্যালো, কে কে আছে লাইভে? তো লাইভে থাকলে বেটার হয়। ইচ্ছা দেখি তো আমার মরণ আছে কিনা আজকে। এইবার আসি একদম অন্য সাবজেক্টে, একদম যেটা সবার ক্ষেত্রে প্রযোজ্য, সবাই কিছু না কিছু ভাবে ঠকেছে, সাইবার ক্রাইম। হ্যাঁ, ওটিপি আসলে সঙ্গে সঙ্গে বলে যে অমুক টাকা পাঠান, তমুক পাঠান। সাধারণত 100 জনের মধ্যে 80 জন সেই সাইবার ক্রাইম তাদের খপ্পরে পড়েছেন। আর আজ ব্যারাকপুরে সেই সাইবার প্রতারককে ধরল। আসছি মূল পর্বে। সাইবার অপরাধে ব্যারাকপুর থেকে এক যুবককে গ্রেপ্তার করল সাগরদিঘি থানা পুলিশ। ধৃত ওই যুবকের নাম দুরন্ত দাস শর্মা। মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি এলাকায় এক ব্যক্তি সাগরদিঘি থানা অভিযোগ দায়ের করে। সে জানায় তার মোবাইলে অজানা নাম্বার থেকে একটা ফোন আসে। তাকে জানায় যে তাকে লোন দেওয়া হবে। লোন দেওয়ার নাম করে উক্ত ব্যক্তির মোবাইল ফোনে বিভিন্ন ওটিপি আসে। সেই ওটিপির মাধ্যমে উক্ত ব্যক্তির কাছ থেকে 1,27,000 টাকা প্রতারণা করে। তারপরে ব্যক্তি সাগরদিঘি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে উক্ত মোবাইল নাম্বার ধরে। এবার সাগরদিঘি থানা তদন্ত করতে করতে ব্যারাকপুরে চলে এলো। আর আমাদের ঠিক সেই সময়, ঠিক ওই সময় আপনাদের বলেছিলাম যে আমাদের প্রথম আলো বার্তার প্রতিনিধি সমস্ত জায়গা ছড়িয়ে আছে। আর সেই দুষ্কৃতী সেই গ্রেপ্তার করলো সাগরদিঘি থানার ব্যারাকপুরের যুবক। হ্যাঁ, আর আমাদের ক্যামেরার পর্দায় সেখানকার লোকেরা এবং পুলিশ আধিকারিকরা এবং সেই ওই দুষ্কৃতী, একবার দেখুন সাইবার প্রতারণার মেন দুষ্কৃতী ও দেখুন
সেই দৃশ্য আমাদের পর্দায়। সল্টলেক হাইটেক। কোন কোম্পানিতে? হাইটেক। কি নাম? হাইটেক। নাম কি? আমার নাম দুরন্ত দাসন। বাড়ি? বাড়ি ব্যারাকপুর। এইবার দেখুন কি করবেন, কি ভাববেন, কাকে বিশ্বাস করবেন। বন্ধু বন্ধুকে খুন করলো। হ্যাঁ, এটা হয়েছে একদম মালদায়। এক বন্ধু আর এক বন্ধুকে ডাকলো রাত্রিবেলায়, ডেকে তাকে খুন করলো। বা বন্ধুর একটা কলঙ্ক, নামটা হয়ে গেল বন্ধু। হ্যাঁ, আমি আসছি মূল জায়গায়। বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে বন্ধুকে খুনের অভিযোগ। মালদার ইংলিশ বাজার থানা লক্ষ্মীপুর কলোনির ঘটনা। মৃত যুবকের নাম কৌশিক বিশ্বাস। জানা যায় গতকাল দুপুর বেলায় কৌশিককে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় তার আর এক বন্ধু সৌভিক মৃধা। সন্ধ্যা গড়িয়ে এলো, কৌশিক বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা ফোন করতে শুরু করে। প্রায় 4-5 ঘন্টার পর সৌভিকের মৃধা ফোন করে বলে কৌশিক অসুস্থ হয়ে পড়েছে, জ্ঞান হারিয়ে ফেলেছে। এরপর পরিবারের সদস্যরা মালদার বাগবাড়ি লক্ষ্মীপুর এলাকায় একটি নির্জন আম বাগানে গিয়ে দেখেন কৌশিককে কোলে করে নিয়ে বসে রয়েছে তার বন্ধু সৌভিক মৃধা। এরপর তড়িঘড়ি তাকে উদ্ধার করে প্রথমে একটি নার্সিংহোম, পরে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। মৃত কৌশিক বিশ্বাসের পরিবারের অভিযোগ, তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে বন্ধু খুন করেছে। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। হ্যাঁ, এই হচ্ছে বন্ধু। বন্ধুর নামে কলঙ্ক, যে বন্ধু বন্ধুকে ডেকে নিয়ে গিয়ে খুন করলো। আর সেখানকার লোকেরা, সেই বন্ধুর যে যাকে খুন করেছে তার পরিবারের সদস্যরা, পাড়ার লোকেরা, বন্ধুরা আমাদের প্রথম আলো বার্তার পর্দা কি বললো সরাসরি শোনো। হ্যাঁ হ্যাঁ 85 লাস্টে। বলছিলাম কি হয়েছে, কি অভিযোগ আপনাদের? অভিযোগ, কালকে দুপুর 12:15 নাগাদ কৌশিক বিশ্বাসের বন্ধু, কী নাম আছে, সৌভিক মৃধা ও বাড়িতে আসে, দিয়ে একটা গিলাস নেই, দিয়ে বলে আমার বন্ধু নাকি পা ভেঙে গেছে, আয়ুর্বেদ ট্রিটমেন্ট করবো, তার জন্য চুন লাগবে আর নিম পাতা দিয়ে লাগবে। সেই বলে ভাগনাকে নিয়ে গেছে, আমার দিদিও যেতে বলেছে, তাহলে বন্ধু যখন পা ভেঙে গেছে তাহলে যা। তারপরে দুপুরবেলা যদি খাওয়া টাইম হয়েছে, দিদি কন্টিনিউ ফোন করে যাচ্ছে, ফোন তুলছে না, 40 বার ফোন করেছে। তারপরে অনেকেও ফোন করছে, দিদি ছাড়াও ফোন করছে না। প্রত্যেকে চিন্তা হচ্ছে কী আর ফোন তুলছে না কেন। আমিও ফোন করেছি, দিয়ে ওর বন্ধু ফোন করেছে কলকাতা থেকে, তখন বন্ধু ফোন রিসিভ করেছে 4:40 বা 25 নাগাদ। ফোনটা কে রিসিভ করেছে? ফোন রিসিভ করেছে সৌভিক মৃধা।
যে নিয়ে গেছিলো সে তারপর? বলছে সেন্সলেস হয়ে গেছে। তো আমরা পল্লী কলেজে উল্টো দিকে জমিতে আছি। তখন শোনার পর ওর দিদি জামা মিলে যাই, গিয়ে দেখে অনেক খুঁজাখুঁজি পর দেখে অনেক ভিতরে জঙ্গলে ওই ছেলেটা কোলে ভাগনা আছে, খালি গায়ে প্যান্ট পরা আছে। আমার মনে হচ্ছে তখনই তার কোনো কিছু ছিল না, মানে সে সেখানে মারা গেছিলো। তো তড়িঘড়ি ওরা বাইক স্কুটি করে ওখানে যে একটা নার্সিংহোম আছে সেখানে নিয়ে গেল। ওরা হাত চিপে দিয়ে বললো নার্ভ যাচ্ছে না, আর মেডিকেল নিয়ে যান। ততক্ষণে আমরা মেডিকেল আগে চলেছিলাম। যখন স্কুটিতে নামাই তখন দেখলাম হাত পা পুরো ছাড়া, গা হাত পা পুরো ঠান্ডা। ডাক্তারবাবুরা যখন চেক করলো, অনেক কিছু চেক করলো, লাস্ট চোখের মধ্যে দেখলো, যেটাকে বললো অনেকক্ষণ আগে মারা গেছে। কি মনে করছেন আপনারা? মনে হচ্ছে ওর বন্ধু নিয়ে গিয়ে মার্ডার করেছে। কিভাবে মার্ডার করলো কিছু? মার্ডার করেছে সে তো ওই বলতে হবে, কিছু খাইয়েছে না কি করেছে না করেছে। কোনো গায়ে কিন্তু কোনো কাটাফাড়া কিন্তু দাগ দেখলাম না। কি মনে হচ্ছে শ্বাসরোধ করে বা কিছু? হতে পারে কিছু একটা করেছে। ওই কেন এরকম কেন করলো? কেন অনেক বছর আগে, 2 বছর কি 1 বছর আগে ওরা এক জায়গা থেকে কাজ করতো বা এই যদুপুরে যে কোনো শোরুমে, গাড়ির শোরুমে, হ্যাঁ শোরুমে যে ছেলেটাকে ন্যাংরা হাঁটতো, আমার ভাগনা ওকে গাড়ি করে নিয়ে যেত, নিয়ে আসতো। তারপর আমার ভাগনা বিড়াল কাজের জন্য অন্য ওখান থেকে বেরিয়ে গিয়ে অন্য কাজের জন্য চেষ্টা করে। 3 মাস কন্টিনিউ শিলিগুড়ি আসি করেছে ট্রেনিংয়ের জন্য, এমআরআইয়ের জন্য। ওখানে হওয়ার পর কলকাতা থেকে একটা কল আসে। সেই প্রথম কলে আমার ভাগনা চান্স পাই যে মালদাতে পোস্টিং ছিল, এমআরআইয়ের কাজ নিযুক্ত হয়েছিল। হয়তো ওর থেকে এই ভালো একটা জায়গায় চলে যাচ্ছিল, ওটা হয়তো হিংসা হলো যে আমিও কাজ ঢুকালাম, আমার সাথে ভালো জায়গা হয়ে গেল, এর উন্নতি হচ্ছে, এটা হতে পারে। বন্ধুর উন্নতির কারণ একটা হতে পারে। আপনার নাম? আমার নাম নবকুমার সাহা। দেখলেন আজকে ভালো খারাপ সব রকমের প্রতিবেদন দিলাম। তার মধ্যে উল্লেখযোগ্য হলো যে হুগলি জেলার সেই আমাদের এখানে মগরায়, হুগলি জেলার মগরায় এক মহিলা ঘটক, সে ব্যবসা করছে, সে কখন ডিভোর্স হবে, হ্যাঁ ডিভোর্স ফাইল হবে, এবং সেই আইনত সে ডিভোর্সের জন্য যখন সেই টাকা পায়, সেই টাকার ভাগ সে নেয়, সে মহিলা ঘটক। দেখতে থাকুন আজকের মূল সাবজেক্টটা, আর এটাই রইল আজকের হেডলাইন। দেখতে থাকুন, আমি অমর চ্যাটার্জি।